রাতের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনাম। দশ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আদালত প্রাঙ্গণে তোপের মুখে তারা। গ্রেফতারের সময় বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ গুম খুনের আরো 2 মামলা। হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। শাহবাগ থেকে রাপা প্লাজা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের র্যালি। কালো সারা দেশের নানা কর্মসূচি। যারাই আবু সাইদকে হত্যা করার জন্য গুলি করবে, যারাই মুক্তকে হত্যা করার জন্য গুলি তুলবে, তাদের অবস্থা 5 আগস্টের গণভবনের মতো হবে। সেই রায়ের মাধ্যমে 15 আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। ব্যবসায়ীদের সভায় অন্যকে দোষারোপের আগে নিজেদের আত্ম উপলব্ধির তাগিদ। সংগঠনে কেন দলীয়করণ, প্রশ্ন অনেকের। রংপুরে আবু সাইদের বাড়িতে মির্জা ফখরুল কবর জিয়ারত। সম্প্রীতি সমাবেশে বললেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে পূর্ণতা পাবে তার আত্মত্যাগ। দিল্লি থেকে শেখ হাসিনার মন্তব্য 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাইলেন বিদেশি কূটনীতিকরা। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের উপর নজরদারি বাড়বে, জানালেন সালেহ উদ্দিন। অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার ঘোষণা নতুন গভর্নরের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। 10 দিন করে রিমান্ডে নেওয়া হলো বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 নেতাকে। সন্ধ্যায় আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় উপস্থিত আইনজীবী ও জনতার তোপের মুখে পড়েন তারা। আনিসুল হক সবশেষ সিএমএম আদালতে এসেছিলেন এ বিষয়ক দপ্তরের মন্ত্রী হয়ে। তিনি হয়তো কল্পনাতেও ভাবেননি এভাবে আসতে হবে আদালতে। আসার পরেই তার উপর হবে ডিম নিক্ষেপ। শুধু আনিসুল হক নয়, আসামির বেশের সাথে আরেক প্রভাবশালী ব্যবসায়ী ও এমপি সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিহত হন ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান। নিউ মার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সালমান ও আনিসুল। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতে তোলা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন, ছুড়ে মারেন বিভিন্ন জিনিস। পরে আদালতের এজলাসে গারদের ভেতরেও ক্ষোভের মুখে পড়েন তারা। তখন পুলিশ সদস্যরা তাদের ঘিরে ছিলেন। জনাকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত শুনেন এবং মামলার বাদী সেখানে উপস্থিত ছিল। বাদীর কান্নায়, তার সন্তান হারার কান্নায় সারা আদালতে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে
এজলাসে শুনানির সময় নিহত শাহজাহানের বাবা বলেন, ছাত্র আন্দোলনের প্রতিটি হত্যার হুকুমের আসামি তারা। তাদের ফাঁসির দাবি করেন ভুক্তভোগী। আমরা চাই যে আমার ছেলের বিচার, আমার ছেলের বিচার চাই। আমার ছেলেকে কারা মারছে তাদের সবাইকে আমরা বিচারে আওতায় আনতে চাই। রিমান্ডের আদেশ শেষে আদালত থেকে নামানোর সময় উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন সালমান এফ রহমান ও আনিসুল হক। রাত 8টার দিকে সেনাবাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় আসামিদের। তারা মূলত নিউ মার্কেট থানার রিমান্ডে থাকবেন, তবে রাখা হবে ডিবি কার্যালয়ে। কে জানতো যারা সরকারের বড় বড় নীতিগত সিদ্ধান্ত নিত, কে আটক হবে না হবে, কে ডিবির হেফাজতে থাকবে, কে কোথায় থাকবে না থাকবে, এই ধরনের নীতি নির্ধারণী বা বড় বড় সিদ্ধান্ত যারা নিতেন তারাই এখন ডিবির হেফাজতে, তারাই এখন গারদের মধ্যে, তারাই এখন ডিবির রিমান্ডে। এই আদালত পাড়ায় যারা বিক্ষুব্ধ আইনজীবীরা এসেছেন তারা বলছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, শুরু থেকে যদি সরকার নমনীয় অবস্থায় থাকতো তাহলে হয়তো এই হেভিওয়েট আসামিদের এই পরিণতি হয় না। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের পরে গুম এবং গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের অভিযোগ দায়ের হয়েছে। অ্যাডভোকেট সোহেল রানা নিজে বাদী হয়ে অভিযোগ করেন, তাকে অপহরণের পর 6 মাসের বেশি গুম করে রাখা হয়েছিল। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছেন আন্দোলনে নিহত 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা। এছাড়া কাফরুল থানায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম রাজুকে হত্যার অভিযোগে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত প্রাণহানি ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদনে বলা হয়, আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে নির্বিচারে গুলি চালানো হয় 15 এপ্রিল থেকে 5 আগস্ট, যেটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। তাই এর বিচার হওয়া প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি, যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। আবেদনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া তার সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, ডিবির হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে। যারা শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারগুলোর জন্য সুযোগ রয়েছে এই আইনের অধীনে। তদন্ত সংস্থা ধানমন্ডি যে 11 এতে যে অফিস রয়েছে, সেখানে তারা প্রত্যেকে তাদের পরিবারের বিচার চেয়ে তারা এজাহার দায়ের করতে পারে। অপর এক ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গুম করার অভিযোগে আদালতে মামলা করেন আইনজীবী সোহেল রানা। বলা হয়, 2015 সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণের পর গুম করা হয় তাকে। 6 মাসের বেশি অজ্ঞাত স্থানে বন্দী ছিলেন তিনি। এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। বিষয়টি এজাহার হিসেবে গ্রহণ করতে থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা ছাড়া আসাদুজ্জামান খান, আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং বেনজির আহমেদ সহ অজ্ঞাত 25 জনকে অভিযুক্ত করা হয়। ভুক্তভোগী অ্যাডভোকেট সোহেল রানা দাবি করেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে গুম করা হয়েছিল তাকে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে শিগগিরই বাংলাদেশ সফর করবে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ভলকার তুর্ক। এ সময় এই ইস্যুতে দুজনের মধ্যেই আলোচনা হয়। তদন্ত শেষে খুব শিগগিরই প্রকাশ করা হবে প্রতিবেদন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাও জানান তুর্ক। ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্তের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান মোহাম্মদ ইউনূস। ছাত্রদের অধিকার আদায়ের এই আন্দোলনে সমর্থন দেয় জাতিসংঘকেও তিনি ধন্যবাদ জানান। বলেন, দেশের জনগণের অধিকার রক্ষা আর যে কোনো ধরনের বৈষম্যকে প্রতিহত করাই হবে তার প্রশাসনের মূল কাজ।
ছাত্র জনতার গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এক্ষেত্রে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসহ যারা হুকুম দিয়েছেন তদন্ত সাপেক্ষে তারা এই বিচারের আওতায় আসবেন। অন্যদিকে আন্দোলন কেন্দ্র করে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্তও জানিয়েছেন উপদেষ্টা। কোটা থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে 16 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে নিহতের সংখ্যা 450-র কাছাকাছি। নানা মাধ্যমের তথ্য অনুযায়ী এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এমন হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এই তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন উপদেষ্টা। আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন সংস্কার করা হবে, ফিরিয়ে আনা হবে ভোটাধিকার, বিচার হবে অর্থ পাচার ও দুর্নীতির সাথে জড়িতদের, বাতিল হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা বা অধস্তন আদালতের বিচারকদের 10 কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আইন উপদেষ্টা। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না, জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি সহ নিবর্তনমূলক সব আইন বাতিল অথবা সংশোধন করা হবে। বিচার নিশ্চিত করা হবে সাগররুনি হত্যার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশে যারাই স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হবে তাদের সবার পরিণতি হবে শেখ হাসিনা আর আওয়ামী লীগের মতো। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইকের দ্বিতীয় দিনে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন শহীদ স্মরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ঘোষণা করেন পরের দিনের কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, পুলিশের সাথে সংঘর্ষে রাজপথ রঞ্জিত, 18 জুলাই ধানমন্ডির রাপা প্লাজার সামনে পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ আহমেদ। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে নিহত ফায়াজ স্মরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পদযাত্রা কর্মসূচি। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে এগিয়ে চলে হাজারো শিক্ষার্থীর এই পদযাত্রা। রাত 8টায় রাপা প্লাজার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফায়াজ সহ পুলিশের গুলিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখেন সবাই। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 5 আগস্টের গণভবনের ছবিটি টানিয়ে রাখুন, 5 আগস্টের পার্লামেন্টের ছবিটি টানিয়ে রাখুন। যারা আর বিভাজনের রাজনীতি করবে, যারা আর ফায়াজের বুকে গুলি ধরবে, যারা আবু সাইদকে হত্যা করার জন্য গুলি উঁচা করবে,
যারাই মুগ্ধকে হত্যা করার জন্য গুলি তুলবে তাদের অবস্থা 5 আগস্টের গণভবনের মতো হবে, তলাবিহীন নৌকার মতো হবে, পয়টাবিহীন নৌকার মতো হবে। বলেন এখনো বিচার বিভাগ সহ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করা হবে। আমি ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাছে বন্দুক ঠেকিয়ে যে রায়ের মাধ্যমে 15 আগস্টের শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। এর আগে শাহবাগে একতার বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সমন্বয়করা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই ছাত্র জনতা অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের আত্মদান সার্থক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে, যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের নিয়ে বুধবার দুপুরে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা করেন পরিবারের সদস্যদের সাথে। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে আবু সাইদের আত্মত্যাগ সার্থক হবে। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের ত্যাগ এই জাতি কোনোদিন বলতে পারবে না। তারা এই দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ, সে যুদ্ধের প্রথম শহীদ। আমরা তাদেরকে স্যালুট জানাই, অভিবাদন জানাই। সাইদের শোকগ্রস্ত বাবা মাকে সান্ত্বনা দেন বিএনপি মহাসচিব। দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। পরে তিনি স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। সরকার মাধারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তিস্তা নদীতে যতটুকু পানি আছে তার ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ। আর দুই দেশের সরকার আন্তরিক হলে সীমান্তে মানুষ হত্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব বলেও জানান তিনি। এদিকে জনগণের আকাঙ্ক্ষা ও নিরাপত্তা ইস্যুতে বর্তমান সরকারের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রথমে সাক্ষাৎ করতে আসেন ভারতের হাইকমিশনার। প্রায় 1.5 ঘন্টার সেই সাক্ষাতে উঠে আসে সব প্রসঙ্গ। হাইকমিশনার জানান, দুদেশের জনগণের স্বার্থেই ঢাকার পাশে থাকবে দিল্লি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চাই আমরা। দুদেশের মানুষের স্বার্থ ও নিরাপত্তার জন্য একসাথে কাজ করব আমরা। for peace, security and development. পরে ব্রিটিশ হাইকমিশনার দেখা করেন উপদেষ্টার সাথে। প্রত্যাশা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এবার। The interim government has the UK's support. বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরে আসবে বলে আমরা আশাবাদী। এ কাজে সর্বাত্মকভাবে পাশে থাকব আমরা। To an inclusive, prosperous and democratic future.
আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা ভিসা চালুর খবর দেন তিনি। আজ থেকেই বাংলাদেশি কর্মীদের জন্য আবারও ভিসা ইস্যু করছি আমরা। দ্রুতই সব স্বাভাবিক হবে, এটাই আমাদের আশা। একই দিন দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মিশন প্রধান। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আমরা কখনোই হস্তক্ষেপ করব না। আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। বাংলাদেশের পাশে আছি। পলাতক কেউ ইউরোপে আশ্রয় পাবে কিনা সেটি ওই দেশের ব্যাপার। পরে উপদেষ্টা জানান, সরকারকে স্বাগত জানিয়ে কাজ করার অঙ্গীকার করেছে সব দেশ। অনুরোধ করে রাজি করানো হয়েছে, এটা কিন্তু আমরা জানি। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি। কাজেই এই লক্ষ্যে কাজ সেরে যখন একটা পথে এসে গেল, তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। ভারতীয় হাইকমিশনারের সাথে আলাপে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। তিস্তা ও সীমান্ত হত্যা নিয়েও ঢাকার মনোভাব জানিয়েছেন উপদেষ্টা। যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে, তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে দৌড়ের উপর রাখা হবে। দায়িত্ব নিয়ে কথা বলেছেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক সংস্কারে জোর দেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেন, এ খাতের বেহাল অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে। এদিকে মানুষের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গত 1.5 দশকে একের পর এক অনিয়ম, দুর্নীতি আর জালিয়াতির ঘটনা ঘটেছে ব্যাংকিং খাতে। 22,000 কোটি টাকার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,000 কোটিতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে ব্যাংকের টাকা। লুটপাটের শিকার অনেক ব্যাংক এখন খাদের কিনারে। তাই নতুন গভর্নরের অগ্রাধিকারের তালিকায় ব্যাংকিং খাতের সংস্কার। জানান, এই বেহাল অবস্থার দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। সত্যি কথা বলতে ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী। যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন, সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে এবং এটাকে ড্রয়ারের মধ্যে তালা দিয়ে আটকে রাখার কালচার, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা না করলে ব্যাংকিং খাত কখনোই ভালো হতে পারবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ দেবেন গভর্নর। বলেন, এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক আইনের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে বলেও জানান তিনি। টাকার বালিশে 20,000 না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে মূল্যস্ফীতি রাতারাতি কমবে না। যুগ লাগবে না। আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে, ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো। আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক ওটা ইমেজ আসছে যে করবে। অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি, তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন। সিন্ডিকেট, দুর্নীতি ও অর্থ পাচার সবকিছুই সরকারের নজরে আছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এমনটা আমরা ডাইজেস্ট করব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিবিদদের দোষারোপ করার আগে নিজেদের সংশোধন চান ব্যবসায়ীরা। গত 15 বছরে বিভিন্ন সংগঠনে কেন দলীয়করণ হলো, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। দাবি, গ্যাস বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, সুশাসন ফেরাতে হবে ব্যাংক ও রাজস্ব বোর্ডে। ক্ষমতার পালাবদলের সাথে বদলে গেছে ব্যবসায়ী সংগঠনের চিত্র। গত 15 বছরে লোক দেখানো নির্বাচন হয়েছে এফবিসিসিআইতে। প্রশ্ন আছে পোশাক খাতের সংগঠন বিজিএমইএ আর বিকেএমই এর নেতৃত্ব নিয়েও। গতি আসেনি জেলা পর্যায়ের অসংখ্য চেম্বার অফ কমার্সের কার্যক্রমে। তাহলে
দেশে ব্যবসার ভবিষ্যৎ কি তা জানাতে এক ছাদের নিচে হাজির ব্যবসায়ীদের তরুণ ও প্রবীণ নেতারা। রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ী সমাজের ব্যানারে আয়োজিত সভায় অভিযোগ করা হয়, গত ১.৫ দশকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সদস্যদের কথা ভাবেনি, তোষামত করেছে রাজনীতিবিদদের। আমরা এখন বলছি রিফর্মসের কথা। সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বা তাদের যারা সদস্য, আমাদের নিজের ঘর তো ঠিক নেই। আমরা তো ২০ বছর ৩০ বছর না আছে এজিএম, না আছে অডিটেড রিপোর্টস। এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সরকারি আনুকূল্যে। সেটা যদি আমরা রোধ করতে না পারি, ব্যবসায়ী হিসাবে আমিও লজ্জিত। কে কোন দল, কে কোন লীগ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। তোষামিদের করেছি আমরা। সুতরাং আজকে একদিনেই সাধু সেজে গিয়ে আমরা কোনো লাভ নাই। আয়োজনে যোগ দেন এফবিসিসিআই সাবেক সভাপতিরা, পরামর্শ দেন আগের সব তিক্ততা ভুলে যাওয়ার। আমরা চাই আপনারা আরো বড় নেতা হন যদি পারেন, তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের যারা সদস্য, সেই সদস্যদের যদি আপনি সমস্যা সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। কারো দ্বারস্থ না হয়ে আমরা বসে সে সংস্কার করা দরকার, কি করা দরকার, যাতে এই এফবিসিসিআই বা অন্যান্য ট্রেড অর্গানাইজেশনগুলি দলীয়করণের আবর্তে না পড়ে। ব্যবসায়ীদের দেশের স্বার্থে এক হওয়ার পরামর্শ দেন সভার প্রধান অতিথি। পলিটিক্যালি একটা আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে, এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। সেটা সীমান্তের এপারে ওপারে থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। তো আমাদেরকে এই সময়ে আমাদেরকে একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। সবাই গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ব্যবসায়ী সমাজ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পূর্বশত্রুতার জেরে রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা 12টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলছে জমি আর ফ্ল্যাটের মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। রাজধানীর ওয়ারীর একে সেন লেনে আল আমিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়া নামের আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে আল আমিন ভূঁইয়া ওয়ারী থানার ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার বেলা 12:30টার দিকে ওয়ারীর হাটখোলা ফকিরবানু টাওয়ারের পাশের গলিতে এই ঘটনা ঘটে। পরে দুপুর 1:30টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের ইন্ধনে হত্যা করা হয়েছে দুই ভাইকে। এছাড়া একটি ডেভেলপার কোম্পানির মালিকের সাথেও তাদের দ্বন্দ্ব ছিল। আকবর টুটুল ওরা ডাক দিয়া ওইখানে সুপার হোটেলের সামনে দস্তাদস্তি হয়েছিল। ওইখান থেকে আসছে আমাদের যে এই হাটকোলা বাড়ির কাজ ধরছি, ওইখানে গেছে, ওরা টাকরাচ্ছে কই আছে না আছে। পরে ওইখানে যাইয়া এলোফাতারি কোপ মারদুর, পরে জায়গার মধ্যে দুজনের ডেট। কালকে রাতে একজন হুমকি দিছে ফোন করে, যে তুই নিচে আয়, তোর লগে কথা আছে। তারপরে কথা বইলা নিয়ে গেছে। তার সাথে আবার কালকে রাতে অনেক ধস্তাধস্তি মারামারি হয়েছে সুপার হোটেলের সামনে। আওয়ামী লীগের ইকবাল, টুটুল আর আকবর, এরা আলোর লোকজন। পুলিশ বলছে নিহতদের পরিবারের অভিযোগ পেলে জড়িতদের ধরতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে জানছি যে ওখানে তাদের একটা ফ্ল্যাট আছে, এটা নিয়ে দীর্ঘদিন পরস্পরের সাথে দ্বন্দ্ব ছিল। আর আমরা প্রায় ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। বাদী যদি আসে অভিযোগ দেয়, আমরা তাৎক্ষণিকভাবে মামলা করে ফেলব। তারপরেও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশন শুরু করছি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। দীর্ঘ 10 দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে আন্দোলনে ছিল সে। মিরপুর 2 নম্বর দিক থেকে পুলিশের একটি গুলি এসে সাজিদের মাথায় ঢুকে যায়। বুলেটটি আটকা পড়ে চোখের ভেতরের দিকে। পরে আজ দুপুর 2টা 15 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ মারা যায়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ পুরো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন। এদিকে সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ী সবার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যাত্রাবাড়ির আড়তে সিন্ডিকেটের তৎপরতা বন্ধে ব্যবসায়ী ও মালিকদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 9 দফা প্রস্তাব তারা তুলে ধরেন। দুপুরে সিটি কর্পোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে এই বৈঠকটি হয়। সময় বেঁধে দেওয়া হয় 4 দিন, তবে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছ থেকে 10 দিন সময় নেন। বাজার তদারকির অংশ হিসেবে যাত্রাবাড়ির সিটি কর্পোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে আড়ত ব্যবসায়ী মালিকদের সাথে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধ, মূল্য তালিকা ঝোলানো, অবৈধ মজুতদারদের তালিকা তৈরি করা সহ 9 দফা প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো কার্যকরে 4 দিন সময় বেঁধে দেন তারা। আড়তের পূর্বের সব সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তা পুনরায় হতে দেওয়া যাবে না। কাটা চাঁদা, আড়তদারি, ট্রাক লোড আনলোড সহকারে ইত্যাদি বিভিন্ন রকম চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে। প্রত্যেকটা বাজার যদি আজকে সিন্ডিকেট মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, ট্রোল মুক্ত হয়, দেখবেন দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে আসবে। সাধারণ মানুষও কম দামে কিনতে পারবে, ব্যবসায়ীরাও অনেক বেশি লাভ করতে পারবে। দেশ আমাদের সবার। কোন দলীয় ভাবে যদি কেউ আসে, আমি আহ্বান জানাচ্ছি সেখানেই তাদেরকে পিটিয়ে বেঁধে রাখেন, কেউ কিচ্ছু বলবে না। শিক্ষার্থীদের প্রস্তাবগুলোর সাথে একমত পোষণ করেন ব্যবসায়ীরা, তবে জানান এসব দাবি বাস্তবায়নে সময় লাগবে 10 দিন। আমরা আপনাদের কাছ থেকে অন্তত 10 কার্য দিবস সময় আমরা চাই, কিন্তু কালকেরতে আমরা শুরু করব। কিন্তু আপনারা খবর পাবেন, আপনারা কালকেরতে আমরা শুরু করব, কালকেরতে শুরু করব। এরপরে 10 কার্য দিবসের মধ্যে আপনাদের সাথে আরেকবার আমরা ছোট পরিসর হলেও বসতে চাই। পরে ছাত্র জনতার আন্দোলনে হতাহত ব্যবসায়ী ও কর্মচারী এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন মালিক সমিতির নেতৃবৃন্দ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মচারীদের উদ্যোগে হলগুলোর তালা ভেঙে এই তল্লাশি চালানো হয়। এ সময় হলগুলোর ছাত্রলীগ নিয়ন্ত্রিত কক্ষ থেকে রামদা, চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এসব অস্ত্র সেনা সদস্যদের হাতে হস্তান্তর করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সাইফুর রহমান জানিয়েছে, এরই মধ্যে হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। 18 আগস্ট থেকে কার্যক্রম শুরু হবে, তাই একটি বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে এমন অভিযান চালানো হচ্ছে। হলগুলোর প্রতিটা রুমেতেই আমরা কিছু না কিছু সামুরাই অস্ত্র এবং লাঠি এবং রড যে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং আমাদের সিনিয়র শিক্ষকদের সহযোগিতায়, সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা হলগুলো তল্লাশি করতেছি। এখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছি। চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় অন্তত 20 জন সাংবাদিক আহত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব জানিয়েছে, বুধবার সন্ধ্যায় হাতুড়ি ও শাবল দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকের কক্ষ সহ সব কক্ষেই তারা তাণ্ডব চালায়। হামলাকারীদের কয়েকজন মাদক ও ধর্ষণ মামলার আসামি বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ 40 সাংবাদিককে 3 ঘণ্টা পরে সেনাবাহিনী উদ্ধার করে। আর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিন বন্ধ থাকবে কিনা এ নিয়ে দুপক্ষের আইনজীবী দুরকম কথা বলেছেন। ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের আইনজীবী বলছেন, 7 দিন পর পরবর্তী শুনানি হবে। বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না স্যাটেলাইট কর্তৃপক্ষ। আর সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী বলছেন, এমডির আবেদনে কোনো আদেশ দেননি আদালত, অর্থাৎ বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রচার বন্ধ রাখতে হবে। সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি আবেদন পাঠানো হয় 10 আগস্ট। চিঠিতে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সময় টিভির সম্প্রচার সাময়িক বন্ধ রাখতে বলা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে। সম্প্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করেন এমডি আহমেদ জুবায়ের। বুধবার দীর্ঘ শুনানি হয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চে। শুনানি শেষে সম্প্রচার বন্ধ বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। একই সাথে পরবর্তী শুনানি 22 আগস্ট দিন ধার্য করা হয়। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কিন্তু ওনারা চ্যালেঞ্জ করেননি, সুতরাং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাডমিট করেছে অ্যাপ্লিকেশনটা। বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের যে কোনো রকমের সম্প্রচার বন্ধ বা অন্য কোনো বিষয় বিবেচনা করতে কোনো বাধা নেই। যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, সময় টিভি চলতে কোনো বাধা নাই। ওনার যেটা বলেছেন বন্ধ থাকবে, কোর্ট এরকম কোনো আদেশ দেন এটা বন্ধ থাকবে। শুনানিতে সময় টিভির মালিকানা ও এমডি পদ নিয়েও প্রশ্ন ওঠে। ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স এই কোম্পানির একজন, এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে। ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস বাউন্ডাম, তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে। এতদিন পর্যন্ত যে প্রচার চালানো হয়েছিল সেগুলো এককেন্দ্রিক ছিল এবং অসত্য সংবাদ প্রচার করা হয়েছে, সংঘর্ষের সম্মুখীন হয়েছিল এবং ভাঙচুরও হয়েছে। এরকম অবস্থায় কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস সময় টিভিতে 8 তারিখে, এই মাসের 8 তারিখে একটা সিদ্ধান্ত নেয়। শেখ হাসিনা সরকার পতনের দিন দুষ্কৃতিকারীদের হামলায় 22 ঘন্টা সম্প্রচার বন্ধ থাকে সময় টেলিভিশনের। এরপর বোর্ড সভায় এমডি পরিবর্তনের সিদ্ধান্তের অনুলিপি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বোর্ড মিটিং অবৈধ উল্লেখ করে স্ক্রল চালায় সময় টিভি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।